ঐতিহাসিক সমাবেশ সোশ্যাল মিডিয়ার সব কর্মী, সব কমিউনিটি, সব গ্রুপের একটাই ডাক, আগামীকাল ধর্মতলা চলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একদিকে হবে শহীদ তর্পণ, অন্যদিকে লোকসভা ভোটের জয়, উপনির্বাচনের জয়। মা মাটি মানুষের জন্য উৎসর্গ করবেন আমাদের নেত্রী। এখানে উপস্থিত আপনারা সবাই, এখানে রয়েছেন অরূপ চক্রবর্তী, কলকাতা পুরসভার কাউন্সিলর শুধু নন, আমাদের অন্যতম মুখপাত্র, অত্যন্ত ভালো বলে, গভীরতা নিয়ে বলে, পড়াশোনা করে বলে, ওর বক্তৃতাও শুনতে খুবই ভালো লাগে। ও সবসময় আমার মধ্যে ঝগড়া করেন, ও ভালো বলে। রিজু দত্ত খুব ভালো বক্তা, মুখপাত্র, আপনাদের বিভিন্ন কমিউনিটির যারা রয়েছেন, এনকে ডিজিটালের প্রবীরদা রয়েছেন, প্রবীর বিশ্বাস, একটা চ্যানেল নিয়ে আপনারা অনেকেই লড়ে যাচ্ছেন, সেরকম একজন লড়াকু সৈনিক সেনাপতি হচ্ছেন প্রবীর বিশ্বাস। এবং এনকে ডিজিটাল কোনো দিন ভিউয়ারে যেভাবে তথাকথিত প্রথম সারির চ্যানেলগুলো যখন একতরফা কুৎসা করে যায়, তখন সোশ্যাল মিডিয়ার যারা লড়ে যান, আরো কয়েকটি চ্যানেল বা কাগজ যখন লড়ে, তখন দেখেছি তুলনা করলে দেখা যায় প্রবীরদার এনকে ডিজিটালে ভিউয়ার বেড়ে যাচ্ছে। বাংলার মানুষের দর্শক, রুচি, সমর্থন ওনারা পাচ্ছেন। খুব সংক্ষেপে বলবো, আজকে সকলেরই প্রচুর কাজ, কালকের সমাবেশ, কিন্তু আপনারা যে আজকে এই সমাবেশটার আয়োজন করেছেন বা করে থাকেন, এর জন্য আপনাদের সকলকে স্যালুট, সেলাম জানাচ্ছি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে তথ্য প্রযুক্তির যুগে আমরা নিশ্চয়ই নিবিড় জনসংযোগ করব, আমরা ডোর টু ডোর যাব, আমরা বড় জনসভা করব, ছোট পাড়ার গলিতেও স্ট্রিট কর্নার করব, বাজারের সামনে দাঁড়িয়ে বাজারে সভা করব, সরাসরি মানুষের সঙ্গে জনসংযোগ করব। কিন্তু সময়ের ডাক আপনি ফেলতে পারবেন না। আজকে যদি আমি একটা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে একটা এলাকার একটা বাজারে দাঁড়িয়ে সভা করি, সেখানে হয়তো 500 থেকে 1000 লোক শুনছেন, একটু বেশি মাইক দিলে 5000 লোক শুনছেন, কিন্তু আপনারা অ্যাক্টিভ হলে ওটা 50 লক্ষ মানুষকে স্পর্শ করছে। তাহলে এই যে প্রযুক্তির জাদুটা, আপনারা সেই প্রযুক্তির জাদুকর, যারা তৃণমূল কংগ্রেসকে, মমতাদির বার্তাকে, অভিষেকের লড়াইকে, গোটা তৃণমূল পরিবারকে শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, আজকে সারা পৃথিবীর যে প্রান্তে এমন কেউ রয়েছেন যিনি পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহী, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগ্রহী, আপনারা কিন্তু তাদের কাছেও পৌঁছে যাচ্ছেন। এটা বড় কম কথা না। 21শে জুলাই খুব সংক্ষেপে বলি, আমি একপ্রস্থ ছাত্র রাজনীতি করার পর, তখন তো এত কাগজ, এত চ্যানেল এসব ছিল না। ছাত্র পরিষদের একটি সহকর্মী আমাদের, তাদের পুলিশ গুলি করে মেরেছিল, তো আমরা সবাই তখন অশোক দেবের সঙ্গে, অশোক দা আমাদের ছাত্র নেতা, তো অশোক দা বললো লালবাজারে গিয়ে সিপির ঘর যা পারিস করে আচমকা ঢুকতে হবে 10 জন। আমরা গেলাম, তো পরের দিন সব কাগজের লিড ছবি, সিপির ঘরের সামনে ওইসব করলে যা যা হয় তাই হয়েছে, এবং ওখান থেকে শটান সেন্ট্রাল লকআপ, রাত্রে আবার জামিন টামিন করে সব অশোক দ্বারা বার করলো। তো প্রত্যক্ষ রাজনীতির পর আমি সাংবাদিকতায় পুরোদস্তুর ঢুকে যাই। এই 21শে জুলাই 1993 আমি তখন আজকাল কাগজ, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ডাকলেন, তখন তৃণমূলের তো জন্ম হয়নি, যুব কংগ্রেসের মমতাদি সভানেত্রী, মমতাদি ডাকলেন মহাকরণ চলো। মহাকরণ, সেটা আনুষ্ঠানিক নাম হলো মহাকরণ অবরোধ। কেন অবরোধ? না সচিত্র পরিচয় পত্রের দাবিতে। কারণ তখন এই আই কার্ড গুলো আমাদের ছিল না, সারা ভারতবর্ষে ছিল না, কনসেপ্টটাই ছিল না।
এটা মমতা ব্যানার্জি গোটা দেশে যিনি প্রথম বলেছিলেন এই ভুয়ো ভোটার দিয়ে সিপিএম ভরিয়ে দেয়, সচিত্র পরিচয় পত্র চাই সকলে। ফলে আজকে যে আপনার কাছে আমার কাছে সারা ভারতবর্ষে সকলের সচিত্র পরিচয় পত্র আছে, তার পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার পেছনে রয়েছে 14 জন শহীদের বুকের রক্ত। সিপিএম বলে মহাকরণে গেছিল কেন? মহাকরণে তো জ্যোতি বসু মুখ্যমন্ত্রী বসতেন, মহাকরণ অবরোধ ডাকলো কেন? ওদের বলে দেবেন মহাকরণ ডাকা হয়েছিল এই কারণে, কারণ সচিত্র পরিচয় পত্রটা কে দেবে? ইলেকশন কমিশন, মুখ্য নির্বাচনী অফিসার। এখন যেমন অন্য অফিসে মুখ্য নির্বাচনী অফিসার বসেন, তখন রাইটার্সে বসতেন। রাইটার্সে মুখ্য নির্বাচনী অফিসারের ঘর ছিল, সেই কারণে মহাকরণ অবরোধ রাখা হয়েছিল। কর্মসূচি ছিল 5টা পয়েন্টে জমায়েত, এবং সেই 5টা পয়েন্টে জনসভা হবে, শান্তিপূর্ণ জনসভা। মঞ্চ থাকবে, সব জায়গা ভাগ করে দেওয়া হয়েছিল জেলাগুলোকে, আর মমতাদি সব জায়গা ঘুরে বক্তৃতা করবেন। একটা উন্মাদনা তৈরি হচ্ছিল, বোঝা যাচ্ছিল বিরাট লোক হবে, বিরাট লোক হবে। তো আমাকে তখন, আমি আজকালের সাংবাদিক, বয়স অনেক কম, আমার অ্যাসাইনমেন্ট পড়লো সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর আমার সঙ্গে থাকলেন এখন প্রয়াত, আজকালের তখনকার চিফ রিপোর্টার, নামী সাংবাদিক শুভ সম্পদ। তো শুভদা আর আমি সকালবেলা মমতাদির বাড়ি পৌঁছে গেলাম, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সকালে মমতাদি তখনও ঘর থেকে বেরোননি, ভেতরে আছেন, অফিস ঘরে আসেননি, রেডি হচ্ছেন, অফিস সামলাচ্ছেন আমাদের সকলের প্রিয় আরেকজন প্রয়াত মানুষ মানিক মজুমদার। এবং সকাল থেকে কি প্ররোচনা, কি আক্রমণ! তখন তো হাতে হাতে মোবাইল ছিল না, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, ট্রেন আটকে দিয়েছে, প্ল্যাটফর্মে অ্যাটাক করে দিচ্ছে, বাস আটকে দিচ্ছে, বাস ভাঙচুর করছে, গাড়ি আটকে লোক নামিয়ে মারছে। মোদ্দা কথা, সারা বাংলা সেদিন কলকাতামুখী, আর সিপিএম আটকাতে নেমেছে। এরপরে মমতা ব্যানার্জি বেরিয়ে এলেন, মমতাদি রওনা হলেন, আমরা সঙ্গে। প্রথম তিনি গিয়েছিলেন মেয়ো রোডের মুখে, মেয়ো রোড। সেখানে তখন পঙ্কজ ব্যানার্জি, শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্ররা রয়েছেন। সিপিএম মঞ্চ করতে দেয়নি, ম্যাটাডোর মঞ্চের উপর দাঁড়িয়ে বক্তৃতা। পুলিশ একতরফা বেধড়ক লাঠিচার্জ করেছে, ইট পাটকেল ছুঁড়েছে, গোটা জায়গাটা ছত্রভঙ্গ, কিন্তু তখনও গুলি চলেনি। মমতাদি বললেন, মিটিং চালিয়ে যাও, আমাদের লক্ষ্য কোনো গন্ডগোল করা নয়, মানুষ বক্তৃতা শুনতে এসছে। এরপর আমরা রওনা হলাম ব্রেমন রোডের দিকে। কাউন্সিল হাউস স্ট্রিটের সামনে হঠাৎ দেখা গেল যে উপাস থেকে সৌগত রায় একটা স্কুটারে আসছেন, জামা ছেঁড়া, ধুতি প্রায় খুলে লুটোচ্ছে রাস্তায়। মমতা, ওরা মারছে, ওরা মারছে, তুমি যেও না। মমতাদি গাড়ি থেকে নেমে পড়লেন। সৌগতদা বলছেন, ব্রেমন রোডে মঞ্চ ভেঙে দিয়েছে, গুলি বোমা চালাচ্ছে, বেধড়ক মারছে, তুমি ওদিকে যেও না। মমতাদি বললেন, আমার কর্মীরা মার খাচ্ছে, আমি তো যাব ওখানে। গাড়ি ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলেন। ওইখান দিয়ে হাঁটছেন কাউন্সিল হাউস স্ট্রিট, বাঁ হাতে জিপিও, ডান হাতে রাইটার্স বিল্ডিং, পেছন দিক দিয়ে ব্রেমন রোডে ঢুকলেন। সিপিএম যেটা মিথ্যা কথা বলে, কুৎসা করে, যে মমতাদি রাইটার্স দখল করতে গেছিলেন, ভুল। তখন এত ক্যামেরা ছিল না, কিন্তু কয়েকটা কাগজে ছবি বেরিয়েছিল, ইংরেজি স্টেটসম্যান বা এই ধরনের কোন কাগজে ছবি বেরিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় রোড ডিভাইডারে জিপিওর ফুটপাথ দিয়ে হাঁটছেন। আর মমতাদি সেদিন বাকিদের বলেছিলেন, কেউ রাইটার্সের দিকে তাকাবেন না, আমরা ওদের ঘেন্না করি। পুরো মবটাকে মমতাদি কন্ট্রোলে রেখেছিলেন, কেউ রাইটার্সের দিকে যায়নি। আর সিপিএম বলে না মহাকরণ দখল করতে গেছিল, সেদিন যদি মমতাদির ইচ্ছা হতো মহাকরণটা দখল হবে, জ্যোতি বসুর 14 গোষ্ঠী কিন্তু সেদিনকে কিন্তু মহাকরণ বাঁচাতে পারত।
কিন্তু এইসব পথে মমতাদি যাননি। ব্রেবন রোডের দিকে যখন ঘুরে গেছেন, তখন ক্রিকেট মাঠে ব্যাটসম্যান নামলে যখন স্টান্স নেয়, ব্যাট ঠোকে যেরকম কয়েকশো হারমাত, কেউ পুলিশ, কেউ সিভিল ড্রেসে পুলিশ, কেউ গুন্ডা, লাঠি ঠুকছে আর অশ্রাব্য গালাগালি, আর ওপাশ থেকে ইট উড়ে আসছে, আর পেছনে একটা সমুদ্রের গর্জন। একটা গর্জন হচ্ছে হামলা করার, আর একটা হচ্ছে আর্তনাদ। তার মধ্যে দিয়ে মমতাদি ব্রেবন রোডের মুখে গিয়ে পৌঁছলেন টি বোর্ডের সামনে। একটা মব মমতাদিকে ঘিরে ফেললো, ওদের মব, ঠেলতে ঠেলতে মারতে মারতে দেয়ালে, একদম ফুটপাতের দেয়ালে বিশ্রী ভাবে মারা হয়েছিল। শেষে মমতাদির দিকে বন্দুক তুললো দুটো পুলিশ। সেই সময় রিভলভার বার করেছিলেন মমতাদির পার্সোনাল সিকিউরিটি অফিসার মাইতিদা, তিনিও কলকাতা পুলিশের একজন কর্মী। সে এক দৃশ্য, নাটকীয় দৃশ্য। মাইতিদা রিভলভার বার করে চেঁচাচ্ছে, বন্দুক নামাও নইলে আমি গুলি করতে বাধ্য হব। মাইতিদা যদি সেদিনকে রিভলভার বার না করতেন, ওরা মমতাদিকে গুলিতে ঝাঁঝরা করে দিত। মমতাদি কার্যত অচৈতন্য হয়ে পড়লেন। সেখান থেকে তাকে নেটে ছবিগুলো দেখবেন, টি বোর্ডের সামনে যে ট্রাফিক স্ট্যান্ডটা, ওইখানে কোনোভাবে শোয়ানো হলো। সৌগতদা ছিলেন, অশোকা মণ্ডল ছিল, আরো দু একজন ছিল। ওইখান থেকে পুলিশ তুলে নিয়ে যাবে, পুরো ব্যারিকেড করে আটকে দিল। ডিসিএসবির গাড়ি, সাদা অ্যাম্বাসেডর, সম্ভবত কিরিটি সেনগুপ্ত ছিলেন, আমার নামটা ঠিক মনে নেই। মমতাদিকে তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ব্যারিকেডের বাইরে আমাদের গাড়িটা ছিল, আজকালের গাড়ি, আমরা ফলো করলাম। একমাত্র আমরাই ফলো করতে পেরেছিলাম, পুলিশেরও দ্বিতীয় গাড়ি ছিল না, একটাই গাড়ি, যেটা ওরা মমতাদিকে তুলে নিয়েছিল। সৌগত দা উঠে গেছিল। এরপরে ঘুরপথে যাওয়ার সময় গঙ্গার ধারে মমতাদির একটু জ্ঞান ফেরে, মমতাদি ওই গাড়িতে থাকবেন না, মমতাদি দরজা খুলে নামতে চাইছেন। সেটা দৃশ্য পেছন থেকে দেখছি, গাড়ির দরজা খুলে যাচ্ছে, মমতাদির মুখ বেরিয়ে আসছে, আবার কেউ টেনে নিচ্ছে, ভয়ঙ্কর দৃশ্য। তারপরে গাড়িটা একটা ভয়ঙ্কর ব্রেক মেনে নামলো। মমতাদি একদম আলু থালু অবস্থা, চুল, একটা বিভৎস অবস্থা। মমতাদি কোন ক্রমে গাড়ির থেকে নেবে, পুরো সেন্স আছে বলেও মনে হয় না, আমি পুলিশের গাড়িতে যাব না, পেছনেই আমাদের গাড়ি, তোমাদের গাড়ি, আমি আসুন দিই। মমতাদি কার্যত আবার অচৈতন্য হলে গেলেন। ড্রাইভারের পাশে সামনের সিটে আমি বসলাম, পেছনের সিটে শুভদাদের কোলে, সৌগত দাদের কোলে মমতাদিকে শুইয়ে দেওয়া হলো। ওর মধ্যে মমতাদি বলছেন, মেয়র রোডে গুলি চলেছে শুনেছি, মেয়র রোডে নিয়ে চলো আমাকে। আমরা মেয়র রোডে গেলাম, রণক্ষেত্র। তখন ধর্মতলা আর মেয়র রোড গুলি চলে গেছে, শহীদ, রক্তারক্তি অবস্থা। 14 জন মারা গেছিলেন, একজনের নাম ঠিকানা জানা যায়নি, 13 জন জানা গেছিল। ভয়ঙ্কর অবস্থা, নারকীয় অবস্থা। শূন্যে গুলি চালায়নি, কাঁদানে গ্যাস চালায়নি, শরীর লক্ষ্য করে গুলি চালিয়েছে, লাঠি চালিয়েছে। এবং রাজনৈতিক কর্মী তারা, কেউ অন্য কোন উদ্দেশ্যে যায়নি। সিপিএম যে বলে পুলিশ আহত হয়েছিল, মিথ্যা কথা বলে। সেই দিন পুলিশ হাসপাতালের রেকর্ডে একজন ইনজিওর্ড পুলিশের চিকিৎসা হয়নি, কোন প্রমাণ আদালতে দিতে পারেনি, মিথ্যা কথা বলে। ওদের ঔদ্ধত্য ছিল এমন ভাবে তাণ্ডব করতে হবে, ভয় যাতে কেউ আর সিপিএম বিরোধী আন্দোলন করার সাহস না পায়। সেখান থেকে দেখি মিনতি অধিকারী, প্রবীরদাদের জেলার, তখন তৎকালীন মহিলা কংগ্রেসের সভানেত্রী। মিনতিদির মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে, একটা লাঠি আর একটা পাথর মাথায় মেরেছে। মিনতিদিকেও গাড়িতে তুললাম, আমার পুরো ডান দিকটা রক্তে লাল হয়ে গেল, কিন্তু আমার কিছু না, গোটাটাই হচ্ছে মিনতিদির মাথা ফেটে তখন গল গল করে রক্ত পড়ছে। আমরা ওখান থেকে গাড়ি ঘুরিয়ে গেলাম এসএসকেএম হাসপাতাল। সামনে তখন বডি ঢুকছে, আহতরা ঢুকছে, উন্মত্ত একটা অবস্থা ওই জায়গাটা। পেছন দিয়ে সৌগতদা বললেন, চলো উডবার্ন ওয়ার্ডের পাশে যাই, ওখান থেকে সুপারকে পাবো, চিকিৎসা ব্যবস্থা করা যাবে। উডবার্ন ওয়ার্ডের পেছনের মাঠে আমরা গাড়ি রাখলাম। এত বড় অসভ্য সিপিএম, সেদিন যাতে কেউ সুপারকে কথা বলতে না পারে, এত বড় ঘটনা ঘটেছে, চিকিৎসা দরকার, ওদের এমপ্লয়িজ ইউনিয়ন লাল ঝান্ডা দিয়ে সুপারের অফিস ঘেরাও করে, সুপারকে ঘেরাও করে বসেছিল। একটা লোক সুপারের সঙ্গে কথা বলতে পারেনি। ভাবতে পারেন
মেরেছে, চিকিৎসার ব্যবস্থাটাও করতে দেয়নি। সিপিএম বড় বড় কথা বলে, আর এই সিপিএম গুলো আজকের বিজেপি হচ্ছে। ওখান থেকে আমরা মমতাদিকে নিয়ে গিয়ে উডল্যান্ডসে নিয়ে গেলাম আমাদের গাড়িতেই। সৌগতদা ভর্তি ফর্মালিটিস কমপ্লিট করলেন, তারপর আমরা ওখান থেকে বেরোলাম। এরপরে মমতাদির জ্ঞান হওয়া থেকে উনি আরম্ভ করলেন কজনের ক্ষতি হয়েছে তাদেরকে দেখছে, তাদেরকে চিকিৎসা। ওই বেডে শুয়ে শুয়ে কিন্তু উনি সিনিয়র নেতাদের ডেকে কার কোথায় কি চিকিৎসা হচ্ছে, কে মারা গেছে, কি সমস্ত করেন। তারপরে একটা কমিটি তৈরি করে দেন, যে কমিটি শহীদ পরিবারের ক্ষতিপূরণের জন্য তৈরি হয়। এবং সেই কমিটির মাথায় ছিল কবি সুভাষ মুখোপাধ্যায়, বামপন্থী মানুষ, মমতাদিকে স্নেহ করতেন। সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষতিপূরণের কমিটি হয়েছিল। শ্রীমান সুদীপ রাহা এসেছিল। তো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হলো, মানুষ দু হাত তুলে সাহায্য করলেন, দু হাত তুলে। এরপর 5ই অক্টোবর হাজরা মোড়ে শহীদ পরিবারগুলিকে ফিক্সড ডিপোজিটের কাগজ, আর্থিক সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন। তারপর যখনই যা সুযোগ হয়েছে তাদের পরিবারগুলি থেকে চাকরি ইত্যাদি। অর্থাৎ গণ আন্দোলন এবং গণহত্যার পর শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর নজির, দায়িত্ব, সেটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন সেটা কিন্তু নজিরবিহীন। এরপর থেকে প্রত্যেকবার 21শে জুলাই শহীদ তর্পণ শুরু হলো। এখন আমরা যারা তৃণমূল ঘরানা, তৃণমূল পরিবারের, আমাদের এরকম হয়ে গেছে, যখন নতুন বছরের ক্যালেন্ডার বেরোয়, কেউ দেখেন আরে দেখো তো দুর্গাপুজোর ছুটিটা কি কি বার পড়লো, কেউ দেখেন ঈদটা কোন সময় পড়তে পারে, কেউ দেখেন বড়দিন কি বার পড়লো, আর তৃণমূল পরিবার সবার আগে দেখে 21শে জুলাই এবার কি বার পড়লো। কারণ এর সঙ্গে রক্তের সম্পর্ক। যারা একটু পরে এসছেন, পরে জন্মেছেন, বয়স কম ছিল, তাদেরকে প্রত্যেকটা 21শে জুলাই কিন্তু সেদিনের পার্সপেক্টিভটা মনে করিয়ে দিতে হবে। আমি ধর্মতলায় গেলাম মমতাদির বক্তৃতা শুনতে, এটা যেমন ঠিক, কিন্তু কি হয়েছিল আর কত কঠিন লড়াই ছিল সেই 93 সালে, এটাও কিন্তু বিস্তারিতভাবে আজকের প্রজন্মকে জানাতে হবে। যেটা জানাতে গেলে আপনাদের মাধ্যমটাই হচ্ছে সব থেকে সেরা মাধ্যম, এর থেকে বড় কোনো মাধ্যম হতে পারে না। কারণ আজকের দিনে যখন কেউ বক্তৃতা আমরা করি, আজকের পার্সপেক্টিভে আমরা বক্তৃতা করি, সেগুলো হয়তো কেউ ফেসবুক লাইভ করি, কিন্তু তার সঙ্গে দল এবং নেত্রীর আন্দোলনের ইতিহাসটা, এগুলো যদি ছোট 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 করে লাগাতার সোশ্যাল মিডিয়ায় থাকে, তাহলে মনে হয় আমরা আমাদের আন্দোলনের স্রোতের অতীত ইতিহাসটা, সেটাও আমরা খুব সুন্দরভাবে তুলে দিতে পারবো। 21শে জুলাই এরপর থেকে এমন একটা স্রোত হয়ে গেল, জানেন, বাংলার ইতিহাস লিখতে গেলে দেখবেন 21শে জুলাই কি হচ্ছে তার উপর ডিপেন্ড করে। 94, 95, 96, 97 21শে জুলাই সমাবেশের মুড কি ছিল? মুড ছিল কংগ্রেসের মধ্যে থেকে বিদ্রোহ। 21শে জুলাইয়ের মুড ছিল কংগ্রেসের মধ্যে থেকে বিদ্রোহ, যে সিপিএম এর বিরুদ্ধে লড়তে দিচ্ছে না হাইকমান্ড। 97 সালের 21শে জুলাই ধর্মতলা বলল সারা বাংলা, মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। 97 এর 21শে জুলাই ধর্মতলা রায় দিল, আপনি কংগ্রেসে থাকুন অথবা নতুন দল গড়ুন, গোটা বাংলার মানুষ আপনার সঙ্গে আছে। সেই উৎসাহে 97 সালের 9ই অগাস্ট কংগ্রেস যখন নেতাজি ইন্ডোরে প্লেনারি করছে, ইন্ডোরে কংগ্রেস, সেই 9ই আগস্ট মেয়র রোডে গান্ধী মূর্তি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন দলের মধ্যেই তৃণমূল কংগ্রেস কমিটি। এরপর 22শে ডিসেম্বর 1997 কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো, আর বিকেল 4টে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে ঘোষণা করে দিলেন আগামী নির্বাচন
তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকেই লড়ব। আর 1998 সালের 1 জানুয়ারি ভারতবর্ষের মুখে আনুষ্ঠানিকভাবে জন্ম নিল একটা দল, যার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যার প্রতীক ঘাসের উপর জোড়া ফুল। 11 সালে রাজ্যে পালা বদল হলো। তার আগে প্রতিটা 21শে জুলাই একটা করে রাজনৈতিক তাৎপর্য ছিল। সেবার অবশ্য ব্রিগেডে সমাবেশ হয়েছিল, তারপর থেকে ধর্মতলায়। এবারও সমাবেশ, মমতাদির নির্দেশ শুনবো, অভিষেকের নির্দেশ শুনবো। 3টে তাৎপর্য। 1, বাংলাকে তৃণমূলের দুর্গ রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দলের মধ্যে 99টা ভালো কাজ হচ্ছে, একটা যদি ভুল কাজ হয়, অন্যায় কাজ হয়, মানুষ বিরক্ত হন, কড়া ব্যবস্থা নিয়ে সংশোধনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে আরো বেশি গ্রহণযোগ্য করে মানুষের কাছে রাখতে হবে। এটা গেল 1। 2, বিজেপি সিপিএম যারা কুৎসা, ব্যক্তি আক্রমণ, প্রতিহিংসা, এজেন্সি, টাকা বন্ধ, এদের চক্রান্তগুলো ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। আর 3, বাংলার রাজনীতিতে বাংলাকে যেমন তৃণমূলের দুর্গ করে রাখতে হবে, পাশাপাশি দিল্লির দরবার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ডাক দিচ্ছে। নরেন্দ্র মোদী সরকার বেশি দিন টিকবে না। ইন্ডিয়া জোট সরকার গঠন করবে। যতদিন বিরোধী আছি আমরা, বাংলার 42 জন সাংসদ তৃণমূলের, বাংলার দাবি, বাংলার অধিকার, আমরা সোচ্চার হব। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হব। আর নতুন সরকার যখন হবে বিজেপির পতনের পর, সেই সরকারের লাগাম যাতে মমতা ব্যানার্জির হাতে থাকে, সেই সরকারের লাগাম যাতে বাংলার হাতে থাকে, তার জন্য আমাদের জমিটাকে আরো শক্তিশালী করতে হবে। কোনো আত্মতুষ্টির জায়গা নেই। পরের পর ভোট জেতা হচ্ছে, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা বারবার যেটা বলছি, মমতাদি বলছেন, অভিষেক বলছেন, আমাদের নেতৃত্ব বলছেন, এই মেসেজটা গ্রাসরুট অবধি। আমরা তো একটা জায়গায় বক্তৃতা করব, কিন্তু আপনারা সবাই মিলে যেটা করছেন সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের হাতের ফোনটাতেও আপনারা পৌঁছে যাচ্ছেন আপনাদের নেটওয়ার্কের মধ্যে দিয়ে। একটা বক্তৃতায় যেটা হবে না, 100টা বক্তৃতায় যেটা হবে না, 1000টা বক্তৃতায় যেটা হবে না, আপনার পরপর 2, 3, 4টে পোস্ট মানুষকে তৈরি করে দেবে, মানসিক ভাবে তথ্য দেবে, যুক্তি দেবে, অতীতের সঙ্গে তুলনা করবে। এবং আমাদের যারা বিভিন্ন শাখা সংগঠন, ঘন সংগঠনের কর্মী আছেন, আমি তো বলবো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, যারা কমিউনিটি গ্রুপ তৈরি করে করেন, কেউ ইউটিউব চ্যানেল তৈরি করে করেন, কেউ ইন্ডিভিজুয়ালি করেন, এই সৈনিকদের লড়াইয়ের কোনো তুলনা নেই। তারা হয়তো অনেক সময় কোনো পৃষ্ঠপোষকতা পায় না, অনেক সময় কোনো উৎসাহ পায় না। যে পোস্ট করছে, যে নেতার হয়ে পোস্ট করছে, হয়তো সেই নেতার পাশে দাঁড়িয়ে একটা সেলফি তোলার সুযোগ সোশ্যাল মিডিয়ার কমিউনিটি সেই কর্মী পাননি, কিন্তু তিনি নীরবে সার্ভিস দিয়ে যাচ্ছেন দলকে, সার্ভিস দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল পরিবারকে। তাই আজ আপনাদের আরো একবার প্রণাম জানিয়ে আগামী কালের ঐতিহাসিক সমাবেশ সফল হোক। আর তার পাশাপাশি এই লড়াইটা আরো লম্বা এবং আজকের প্রযুক্তির যুগে আপনাদের ছাড়া এই লড়াই অসম্পূর্ণ। তাই আপনাদেরও অনেক দায়িত্ব বাড়ছে এবং আগামী দিন সবাই মিলে গোটা তৃণমূল পরিবার একজোট হয়ে তৃণমূলকে আরো কতটা নির্বাচনী সাফল্য, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, মানুষের আশীর্বাদের দরজায় নিয়ে যাওয়া যায়, আমরা সবাই মিলে ধারাবাহিকভাবে তার পরীক্ষা দিয়ে চলবো। আশা করি আমরা সবাই একদিন উত্তীর্ণ হব।